দেশ বিদেশের বিনোদন অঙ্গনে নানা রঙিন খবর নিয়ে শুরু করছি আজকের আয়োজন দেশ শোবিজ। রঙিন দুনিয়ার খবর নিয়ে হাজির হয়েছি আমি কেয়া লস্কর। দর্শক, চলুন তাহলে শুরু করি আজকের দেশ শোবিজ। প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক নেতিবাচক প্রভাব নিয়ে নির্মিতব্য রাহাত কবিরের একক নাটক দাদি ভয়ঙ্কর। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন তিন কিংবদন্তি দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জৌহর। বিশেষ চরিত্রে আছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বি। প্রযুক্তিকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায় সে সচেতনতাও দেওয়া হয়েছে নাটকটিতে। দাদি আর তার অদ্ভুত সব কাণ্ড কারখানা, আর এই অদ্ভুতের দাদিকে ঘিরেই এবার আসছে নতুন চমক। আর দাদি ভয়ঙ্কর নামের এই নাটকে আবারও জুটি বেঁধে আসছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি আরশ খান এবং প্রিয়ন্তী উর্বি। পরিচালক বরাবরই এই জুটিকে ভিন্ন ভিন্ন লুকে হাজির করেছেন। রাহাত কবিরের পরিচালনায় নাটকটির প্রধান আকর্ষণ হলেন দেশের অভিনয় জগতের তিন কিংবদন্তি আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর। ইন্টারনেট ও প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে নাটকের গল্প আবর্তিত হয়েছে। আর এতে প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই বরেণ্য তিন অভিনয় শিল্পী। নাটকটিতে নিজেদের কাজের অভিজ্ঞতা শেয়ার করে তারা বলেন, নামটা শুনে মনে হয় যে হাসির নাটক, কিন্তু এই নাটকের ভেতরে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা একে অপরকে চিনি এবং আমরা মনে করি যে কো আর্টিস্ট বলতে আমরা যেটা বুঝাই আর কি, যে কো আর্টিস্ট যদি ভালো পারফর্ম না করে তাহলে নিজের অভিনয় ভালো করা যায় না। তো সেই দিকটার থেকে দেখতে গেলে এরা সবাই ভালো আর্টিস্ট। টোটালটা তৈরি হওয়ার পরে বুঝবো যে আসলে যেটা আমরা ভাবছি সেটা হলো কি হলো না। তবে আশা করি রাহাতের সাথে যদিও আমার প্রথম কাজ, আমাদের সবারই হায়াত ভাইয়ের দিরা বা আমরা, কিন্তু তারপরও আশা করছি যে ও যখন আগে আমাদেরকে এটার ব্যাপারে ব্রিফ করেছে, তখন আমরা বুঝলাম যে ও কিছু একটা করতে চায়, এই কারণেই আমরা করছি। প্রযুক্তিকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায় সে সচেতনতা দেওয়া হয়েছে নাটকটিতে। এ বিষয়ে নির্মাতা ও এক্সিকিউটিভ প্রডিউসার রাহাত কবির এবং AH নাসিম দেশ টিভিকে জানান, এখন যে ইন্টারনেটের যেই ভালো দিক এবং খারাপ দিক, ইন্টারনেটে অনেক ধরনের স্ক্যাম হয়, অনেকজন অনেকভাবে প্রতারিত হয়। তো চাইলে তো ইন্টারনেটকে আমরা ভালোভাবেও ব্যবহার করতে পারি, খারাপভাবেও ব্যবহার করতে পারি, এটা ওন চয়েস। আগে একটা সময় ছিল যখন আমরা টেকনোলজির বাইরে লুডো খেলতাম, দাবা খেলতাম, সবাই মিলে একটা আনন্দ ফুর্তি হইতো। লুডো খেলার সময় ভুল চাল দিলে, কেউ চুরি করলে একটা মানে হাসাহাসি মজা, সবার মধ্যে একটা খুনসুটি হইতো। এই খুনসুটিটা, এই সোশ্যাল যেই মেসেজটা, এই সোশ্যাল যেই বন্ধনটা বা যেই বন্ডিংসটা, সেইটার বন্ডিংসটা নিয়েই কিছু একটা হতে যাচ্ছে ইনশাল্লাহ। নাটকের নাম ভূমিকা অভিনয় করেছেন দিলারা জামান। এছাড়া রাইসুল চরিত্রে আবুল হায়াত ও মর্জিনা চরিত্রে ডলি জহুর অভিনয় করেছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে আরশ ও উর্বি স্ক্রিন শেয়ার করেছেন। এছাড়াও অন্যান্য পার্শ্ব চরিত্রে রয়েছেন নাদের চৌধুরী ও করবী মিজান সহ আরো অনেকে। এই কাজটা একেবারে আমার কাছে খুব মনে হচ্ছে যে ফান্ডামেন্টাল একটা কাজ, খুবই মৌলিক। প্রেম ভালোবাসার ভিতরেই আপনার একটু স্ক্যাম হয় আর কি, যে মুরব্বীদের সাথে স্ক্যাম হয়, একটা গ্রুপ স্ক্যাম করে আর একটা গ্রুপ শিকার হয়। তো এই ধরনের কিছু ব্যাপার আছে। নাটকটিতে বর্ষিয়ান তারকাদের সঙ্গে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত আরশ উর্বি জুটি। নিজেদের অনুভূতি শেয়ার করে তারা দেশ টিভিকে বলেন, এই নাটকটার সবচেয়ে মজার জিনিস হচ্ছে এত বড় বড় আর্টিস্ট, মানে ওনাদেরকে তো ছোটবেলায় দেখে বড় হয়েছে, আজকে ওনাদের সাথে কাজ করছি, ওনাদের সাথে গল্প করছি, খুবই ভালো লাগছে। আমাদের শ্রদ্ধেয় দিলারা জামান, ওনার এই বয়সে উনি এখন পর্যন্ত যেইভাবে সংলাপ দেন, যেইভাবে সংলাপ মনে রাখেন, আর যেইভাবে আমাদের সবাইকে দৌড়ের উপরে রাখেন, এতে সন্দেহের কোনো জায়গাই নেই যে উনি ভয়ঙ্কর। এরই মধ্যেই শেষ হয়েছে নাটকটির শুটিং, খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এছাড়া নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ডেটটা এখন আমি নিশ্চিত হতে পারিনি, তবে এটা শীঘ্রই জানতে পারবো। আমি লাকি, কারণ আমাদের এখানে যিনি প্রডিউসার বা যিনি এখানে ইনভেস্টর শিপ্লুর রহমান খান, উনি এই ধরনের গল্পগুলো অনেক চায়। দাদি ভয়ঙ্কর নাটকে দাদির চরিত্রে কি এমন ভয়ের বা মজার বিষয় আছে তা নিয়ে দর্শকদের মাঝে দারুণ কৌতূহল তৈরি হয়েছে। নাটকের নাম শুনে বোঝা যাচ্ছে এটি হতে যাচ্ছে দারুণ মজার। এখন দেখার বিষয় নাটকটি দর্শকদের আগ্রহ কতটা মেটাতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন বল আমরা কোথা থেকে শুরু করব? সঞ্জিত আক্তার, দেশ টিভি। আল্লাহ। ফুটবল বিশ্বকাপ মানেই গানের শিল্পীদের উন্মাদনা। এই উন্মাদনা নিয়ে গান তৈরি করেন তারা। এবার জানাবো নতুন দুটি গানের খবর, যেগুলো বিশ্বকাপের উন্মাদনা বাড়াবে আরও।
বিশ্বকাপ উন্মাদনার সঙ্গে মিশে গেছেন দেশের সঙ্গীত শিল্পীরা। একের পর এক তৈরি করছেন গান, ছড়িয়ে দিচ্ছেন ভক্তদের মাঝে। তবে এই গান শুধু ফুটবল নিয়ে না, কখনো কখনো প্রিয় দলের জন্য গান তৈরি করছেন শিল্পীরা। তরুণ শিল্পী খন্দকার বাপ্পি প্রকাশ করেছেন ফুটবল নিয়ে নতুন এক গান, ফুটবলের জয়গান। পপ ঘরানার এই শিল্পী নিজেই লিখেছেন গানের কথা, তবে সঙ্গীত পরিচালনা করেছেন বাপন। শিল্পীর দাবি, গানের কথায় বাঙালির দেশপ্রেম, আবেগ ও উদ্দীপনা তুলে ধরা হয়েছে। প্রকাশ করা হয়েছে ফুটবলের মাধ্যমে বিশ্ব শান্তি ও বিভিন্ন দেশের মানুষকে এক কাতারে নিয়ে আসার বার্তা। তবে পুরো গান জুড়ে আধিপত্য রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উন্মাদনা ও মাতামাতির। গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের মাঝে ফুটবলের উৎসবের আমেজ। এছাড়া বিশ্ব ফুটবলের মঞ্চ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ায় টাইম স্কয়ারের বিভিন্ন দেশের মানুষের ফুটবল নিয়ে উৎসবমুখর পরিবেশও দৃশ্যায়িত হয়েছে। গানটি নিয়ে শিল্পীর বক্তব্য, দীর্ঘ সময় পর এমন একটা গান গেয়েছি যা সত্যিকার অর্থে আমার জীবনের অন্যতম সেরা কাজ। গানটিতে যে উৎসবের প্রকাশ ঘটেছে তা শুনলে যে কোনো শ্রোতার মনে সাড়া পড়বে। গানটি দেশি টাইরো ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রচার হবে বলে জানান এই শিল্পী। এদিকে শুধুমাত্র ব্রাজিলকে সমর্থন করে নতুন গান তৈরি করেছেন শিল্পী আয়েশা মৌসুমী। এরই মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন গানটি। গানের শিরোনাম 5 স্টার ব্রাজিল অ্যান্থাম। ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা থেকে গানটি তৈরি করেছেন এই শিল্পী। তার বক্তব্য, একজন অন্ধ ভক্ত হিসেবে তিনি ভীষণ আশাবাদী যে নেইমাররা এবার সফল হবেন এবং ঘরে 6ষ্ঠ বিশ্বকাপ তুলবেন। গানটা রিলিজ হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক বেশি সাড়া পাচ্ছি। বাংলাদেশের টপ মোস্ট সেলিব্রিটিস থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ যাদেরকে আমি চিনিও না তারা পর্যন্ত গানটা শেয়ার দিচ্ছে। এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। আমি জাস্ট আমার ভালোবাসা থেকে গানটা রেডি করেছিলাম, এরপর থেকে আপনারা এত ভালোবাসবেন, এটা সত্যি আমার সৌভাগ্যের ব্যাপার। আর সবচেয়ে বড় পাওয়া আমার কাছে এই গানটার পেছনে সেটা হচ্ছে ব্রাজিলের অফিসিয়াল যে পেজ ব্রাজিল টিমের, সেই টিম আমাকে আমার পোস্টে এটা কমেন্ট করেছে। তো আসলেই আমার খুব ভালো লাগার মতো একটা ব্যাপার, এই কাজটা করে আমি সত্যি খুব আনন্দিত। তবে দিন শেষে ব্রাজিল এবং আর্জেন্টিনা ভক্তদের চাওয়া, সমর্থক যে দলেরই হোক, পারস্পরিক হৃদ্রতা বজায় রেখে উপভোগ করবেন প্রতিটি ম্যাচ, ছড়িয়ে দেবেন ভালোবাসার বার্তা। বিনোদন ডেস্ক, দেশ টিভি। 25 জুন 2026। দেখতে দেখতে 17টি বছর পেরিয়ে গেল মুকুটহীন সম্রাট মাইকেল জ্যাকসনের প্রয়াণের। মৃত্যুর আগের জীবনের শেষ মুহূর্তে ঠিক কী বলেছিলেন সেই কিংবদন্তি? ব্রিটিশ তথ্যচিত্র মাইকেল জ্যাকসন অ্যান্ড দ্য ডক্টর আ ফেটাল ফ্রেন্ডশিপ এ উঠে এসেছে সেই করুণ ও ট্র্যাজিক কাহিনী। 25 জুন 2009 স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব, থমকে গিয়েছিল কোটি কোটি ভক্তের হৃদস্পন্দন। মাত্র 50 বছর বয়সে না ফেরার দেশে চলে যান পপ সঙ্গীতের সম্রাট মাইকেল জ্যাকসন। আজ তার সে আকস্মিক প্রস্থানের 17 বছর পেরিয়ে গেলেও মৃত্যুর আগে সে রহস্যময় ও বেদনাদায়ক মুহূর্তগুলো আজও নাড়া দেয় বিশ্ববাসীকে। মৃত্যুর আগের জীবনের শেষ মুহূর্তে ঠিক কী বলেছিলেন এই কিংবদন্তি? ব্রিটিশ তথ্যচিত্র মাইকেল জ্যাকসন অ্যান্ড দ্য ডক্টর আ ফেটাল ফ্রেন্ডশিপে উঠে এসেছে সেই করুণ ও ট্র্যাজিক কাহিনী, যেখানে মাইকেলের শেষ সময়ের ছায়াসঙ্গী ও তার বিতর্কিত চিকিৎসক কনরড ম্যারি প্রকাশ করেছেন পপ সম্রাটের জীবনের শেষ চাওয়াটি। তীব্র অনিদ্রায় ভুগছিলেন মাইকেল জ্যাকসন। একটুখানি ঘুমের জন্য তিনি এতটাই মরিয়াছিলেন যে শক্তিশালী চেতনানাশক ওষুধ প্রোপোফল সেবনের উপর মারাত্মকভাবে নির্ভরশীল হয়ে পড়েন। ওষুধটি দেখতে সাদা হয়, মাইকেল এটিকে ডাকতেন মিল্ক বা দুধ নামে। তথ্যচিত্রের চিকিৎসক ম্যারি জানান, মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও প্রচণ্ড ছটফট করছিলেন মাইকেল। ঘুমের জন্য ব্যাকুল হয়ে তিনি ম্যারির কাছে শেষ আকুতি জানিয়ে বলেছিলেন যেন তাকে কিছুটা প্রোপোফল দেওয়া হয়। চিকিৎসকের হাত ধরে করা সেই শেষ অনুরোধই শেষ পর্যন্ত পপ সম্রাটের জন্য চিরসজ্জার কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত প্রোপোফল সেবনের ফলে বিষক্রিয়ায় মারা যান তিনি। বিশ্বের কোটি কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত হলেও ব্যক্তিগত জীবনে মাইকেল ছিলেন ভীষণ একাকী। অলক্ষ্যে এক বন্দি জীবন কাটাতেন তিনি। বাইরের কোলাহল, সার্বক্ষণিক ভক্তদের উপচে পড়া ভিড় তার ঘরের ভেতরে শান্তি কেড়ে নিয়েছিল।
মাইকেলের জীবনের আরেকটি অজানা অধ্যায় ছিল তার পায়ের তীব্র ব্যথা। নাচের জাদুতে যিনি বিশ্ব কাঁপাতেন, তিনি নিজেই চলতেন পায়ের প্রচণ্ড কষ্ট নিয়ে। চিকিৎসার পর জীবনের শেষ সময়ে এসে মাইকেল যখন প্রথমবারের মতো কোনো ব্যথা ছাড়া নাচতে পেরেছিলেন, তখন নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। শিশুর মতো আনন্দে মেতে উঠেছিলেন তিনি, কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি বেশি দিন। যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন মাইকেল জ্যাকসন, তখন তার শয্যা পাশে থাকা চিকিৎসক ফোনে আড্ডায় ব্যস্ত ছিলেন। মাইকেলের অবস্থা আশঙ্কাজনক দেখার পরও জরুরি নম্বরে ফোন করতে দেরি করেছিলেন তিনি। এই চরম অবহেলা এবং অতিরিক্ত ওষুধের প্রয়োগের কারণে 2011 সালের কনরাড ম্যারিকে অনিচ্ছাকৃত খুনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয় এবং আদালতে তাকে 4 বছরের কারাদণ্ড দেন। মাইকেল জ্যাকসন আজ নেই, কিন্তু তার সৃষ্টি আজও অমর। 2026 সালেও বিশ্বজুড়ে চলছে মাইকেল ঝড়। সম্প্রতি মুক্তি পাওয়া তার বায়োপিক ভেঙে চুরমার করে দিয়েছে বক্স অফিসের সব পুরনো রেকর্ড। ভক্তদের মনে তিনি আজও সেই কিং অফ পপ, যিনি গানের ভেলায় চড়ে শাসন করেছেন কোটি হৃদয়। শেষ মুহূর্তে সেই ট্র্যাজেডি হয়তো তার শরীরকে কেড়ে নিয়েছে, কিন্তু পপ সম্রাট হিসেবে তার সিংহাসন আজও অক্ষুণ্ণ। রুবাত তানজুম, দেশ টিভি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 21 জুন তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় যান। সেখানে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেন। ইতোমধ্যে সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। আর সেই ভিডিওর বিশেষ চমক ছিল আবহ সঙ্গীত, যেখানে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের মহাজাদু গানটি ব্যবহার করা হয়েছে। একটি গান কখন, কোথায় এবং কিভাবে নতুন অর্থ খুঁজে পায় তারই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান মহাজাদু। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে গানটির ব্যবহার দেখে বিস্মিত ও আনন্দিত হয়েছেন দেশের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। মঙ্গলবার 23 জুন প্রকাশিত ভিডিওটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন তাৎপর্যপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এটি প্রকাশ করা হয়। 2 মিনিট 40 সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক, রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ এবং বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমের মুহূর্ত তুলে ধরা হয়েছে। তবে ভিডিওটির বিশেষ আকর্ষণ হয়ে ওঠে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেখানে ব্যবহার করা হয় মহাজাদু গানটি, যা কোক স্টুডিও বাংলার মাধ্যমে নতুনভাবে শ্রোতাদের সামনে আসে। মরমের সাধক দূরবীন শাহের শিষ্য লোককবি খোয়াজ মিয়ার লেখা গানটিতে নতুন সঙ্গীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগরি রুস্তম। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে হাবিব ওয়াহিদেরও। এ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিই, দেখি অনেকেই আমাকে কিছু একটা লিঙ্ক পাঠিয়েছেন। কৌতূহল নিয়ে সেই লিঙ্কে ক্লিক করি, তখন দেখি দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার গান। আমি তো গানটি শুনে অবাক, এটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। তিনি আরও জানান, বিষয়টি সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণাই ছিল না। বাংলাদেশের একটি গান আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরের এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্থান পাওয়াকে অনেকে দেশের সঙ্গীতের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন। আর সেই অর্জনের অংশ হতে পেরে স্বাভাবিকভাবেই আনন্দিত দেশের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। সানজিদ আক্তার, দেশ টিভি। 1984 সালে মুক্তি পেয়েছিল নারী সুপারহিরো কেন্দ্রিক সিনেমা সুপারগার্ল। তবে সেবার সফল না হলেও আবার নতুন করে নির্মিত হয়েছে সুপারগার্ল, মুক্তি পাচ্ছে আগামীকাল। সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেগ গিলেস্পি। কে অভিনয় করেছেন সুপারগার্ল চরিত্রে? 1984 সালে একবার পর্দায় এসেছিল সুপারগার্ল, তবে খুব একটা ব্যবসা করতে পারেনি ওই সময়। সিনেমাটি সুপারম্যান সিরিজের স্পিন অফ হিসেবে নির্মিত হলেও বক্স অফিসে ব্যর্থতার গ্লানি এবং সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়া হজম করতে হয়েছিল। আর সে ব্যর্থতায় নারী সুপার হিরোদের সিনেমার ভবিষ্যৎ একরকম অন্ধকারেই ঠেলে দিয়েছিল। সেই অন্ধকার ঠেলে আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে নারী সুপার হিরো কেন্দ্রিক সিনেমা। প্রায় 42 বছর পর আবারও পর্দায় সুপারগার্ল। 26 জুন আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিসি ইউনিভার্সের এই সিনেমা। অবশ্য আগেই জানা গেছে সিনেমাটি পরিচালনা করছেন ক্রেগ গিলেস্পি। আর সুপারগার্লের ভূমিকায় মিলি অ্যালকক আছেন, ম্যাথিয়াস সোনাটনস, ইভ রিডলি, ডেভিড এমিলি সহ অনেকেই।
অবশ্য সিনেমার শুরুটা 2025 সালে হয়েছিল। জেমস গানের সুপারম্যান সিনেমায় সুপারগার্লকে দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। ওইটুকু সময়ে দর্শকের মনে দাগ কেটেছিল সুপারগার্ল। সেই কাটা দাগকে মুছে দিতে 2026-এর মাঝামাঝিতে হাজির হচ্ছে সুপারগার্ল। তাহলে সুপারগার্লের চরিত্রে অভিনয় করেছেন কে? আপনাদের নিশ্চয়ই হাউস অব দ্য ড্রাগন সিরিজে কিশোরী টারগারিয়ান চরিত্রে অভিনয় করা মেয়েটির কথা মনে আছে। এবার সেই মিলি অ্যালককি আছেন সুপারগার্লের চরিত্রে। যদিও তার আগে অনেকের কাছে সুপারগার্ল মানে ছিলেন টিভি সিরিজের অভিনেত্রী মেলিসা বেওয়েন্সট। তবে পুরনো ভক্তদের মনে থাকার কথা 80-র দশকের শুরুতে যখন সুপারম্যান ফ্র্যাঞ্চাইজি পড়তির দিকে, তখন এই সুপারগার্লকে দিয়ে নতুন হাওয়া লাগানোর চেষ্টা করা হয়েছিল। নতুন এই সুপারগার্লের গল্পে দেখা যায় পৃথিবীতে বড় হওয়া সুপারম্যানের মতো সুখী শৈশব তার ছিল না। তিনি ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের একটি অংশে বড় হয়েছেন এবং নিজের চারপাশের মানুষের মৃত্যু দেখেছেন। গল্পে তার কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশে ভ্রমণ করতে গিয়ে রুথি নামের এক কিশোরীর সঙ্গে পরিচিত হন। রুথির পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে এক দস্যু নেতা। এরপর সুপারগার্ল ও রুথি প্রতিশোধ এবং ন্যায় বিচারের সন্ধানে এক বিপজ্জনক আন্তঃগ্যালাকটিক অভিযানে বের হয়। ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কিছুদিন আগে থেকেই। অনেকেই এটিকে প্রচলিত সুপার গার্ল গল্পের চেয়ে বেশি পরিণত, অন্ধকার এবং আবেগঘন বলে মনে করছেন। আর বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর হলো পুরো বিশ্বের মতো বাংলাদেশেও কাল থেকে দেখা যাবে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে নিয়মিত শো হবে এই সিনেমার। তাহলে দেখা হচ্ছে সুপার গার্লের সঙ্গে। বিনোদন ডেস্ক, দেশ টিভি। এই ছিল আমাদের আজকের দেশ শোবিজ। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন নতুন সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন অবশ্যই দেশ শোবিজ।